হঠাৎ কিছু তীব্র আলো চোখে পড়ায় আমার ভাবনার ঘোর কাটল। চোখ ধাঁধানো এই আলোর উৎস খুঁজে না পেয়ে চমকে উঠলাম। আচ্ছা, নতুন কোনো বিপদের পূর্বাভাস নয় তো? এই আলো ভয়ে ভিতরে ভিতরে জমে যাচ্ছিলাম। তখনই দুজোড়া পায়ের শব্দ শুনতে পেলাম। তারা যেন দৌড়ে আসছে আমার দিকে, কিন্তু আলোর অপোজিটে থাকা চেহারাগুলো অন্ধকারে ঢাকা। চোখের উপর চাপ প্রয়োগ করে তাদের চেহারা দেখতে ব্যর্থ হয়ে চুপচাপ শেষ পরিণতি অপেক্ষায় চোখ খিচে বসে আছি। হঠাৎ কোনো পরিচিত কণ্ঠ, চোখ মেলে তাকালাম। ঋতুবোন, কাঁদছিস কেন বোকা মেয়ে? দুগালে হাত রেখে সামনে ভাইয়াকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। এতক্ষণে আটকে থাকা ভয়, জ্বালা ধরানো অতীত সব কিছু থেকে মুক্তি পেতেই যেন ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমি জানি এখানে আমার ভয় নেই। ভাই নামে এই মানুষটি আমার মুখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারে অবলীলায় আমার বিয়েটা আটকাতে। বাবা মার বাধ্য, ছেলেটাও অবাধ্য হয়ে উঠেছিল। আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। শেষ রক্ষা না হওয়ায় বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। ঋতু, এই ঋতু, কাঁদিস না বোন। দেখ, আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। কোথাও ব্যথা পেয়েছিস বোন? ভাইয়া ঠোঁট ফুলিয়ে, কি হলো, ব্যথা পেয়েছিস কোথায়? সরি রে, আমি আসতে দেরি করে ফেলেছি, সরি। তুমি কাঁদো কেন? কিছুই হয়নি আমার, কিন্তু ওনার হয়েছে। সেন্সলেস হয়ে আছে। আমাকে ছেড়ে ওনাকে ধরো। সরি অদ্র ভাইয়া, আমি একা পারবো না, আপনি ধরেন। আপনার ভাইয়ের স্বাস্থ্য ভয়ানক। রাহাত, তুমি এই পরিস্থিতিতেও মজা করছো? মজা কই করলাম, আমি সিরিয়াস ভাই। ওনাকে একা তোলা আমার কর্ম নয়। ভাইয়ার কথা শুনে এমন একটা পরিস্থিতিতে আমার হাসি পাচ্ছে। ভাইয়াটা যে কি যখন দেখছে বোন ঠিক আছে, তার মানে জগৎ সংসারে সব ঠিক আছে। শুভ্র বিছানায় শুয়ে আছে। কি নিষ্পাপ লাগছে মুখটা। ডাক্তার আঙ্কেল বলে গেছেন, টেনশনের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটা হয়েছে। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। সেই দিন ওভাবে কথাগুলো বলাটা ঠিক হয়নি। উনি অসুস্থ, তবু কেন একটা ভালো লাগা কাজ করছে সারা শরীর জুড়ে। সেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইভেন গাড়িতে উনি আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন। এই প্রথম তাকে কাছে পাওয়া। উনি ক্লান্ত নিষ্পাপ মুখ আমার বড্ড টানছে, ইচ্ছে করছে খুব করে আদর করে দিন। কিন্তু একটা সংকোচ ভিতরে কড়া নেড়ে চলেছে অনবরত। উনি তো আমার, উনি নীলিমা আপুর ভালোবাসা। ওনাকে ছোঁয়া বা ভালোবাসার অধিকার কি আমার আছে? কেন থাকবে না? উনি যে আমার স্বামী, অধিকার আমার। কিন্তু নিজের সাথে নিজেরই করা হাজারো তর্ককে থামিয়ে দেয় একটি মাত্র কিন্তু। এই কিন্তুর ভিতরে কত হাজার প্রশ্ন, যে প্রশ্নগুলো বেঁধে রেখেছে হাজারো চাওয়া পাওয়ার স্বপ্নগুলো থেকে। রাত 12:20 বাজে। ওনার ঘুম এখনও ভাঙেনি, হয়তো ভাঙবেও না। এবার আরও নিজেকে সামলাতে পারলাম না। ওনার কপালে আলতো একটা ভালোবাসার পরশ দিয়ে দিলাম। ঘুমের মধ্যে মনে হচ্ছিল কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। আমার বয়সটা এমন একটা বয়স যখন মস্তিষ্ক ঘুমালো, শরীরটা জেগে থাকে সবসময়। হালকা স্পর্শ, কেঁপে ওঠে এই শরীর। হাজারো কৌতূহল নিয়ে ঘুমের মাথা চোখ মেলে তাকালাম। শুভ্র আমার দিকে তাকিয়ে আছে, কিছু একটা ভাবছে সে। আমি নড়ে চড়ে উঠতে উনি আমার চোখে দিকে তাকিয়ে বললেন, থ্যাঙ্কস আমায় সামলে নেওয়ার জন্য। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ওনার মুখের প্রথম থ্যাঙ্কস শুনে কি রিয়াকশন দেওয়া উচিত তা যেন ভুলে গেছি। আমার দায়িত্ব ছিল বলে কোনো রকম কাটিয়ে নিলাম কথাটাকে। রোদ, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা ছিল। জি বলুন। অবাক হয়ে, তুমি একটা বাচ্চা, একটা মেয়ে, 18 এর গণ্ডিতে পা রাখতে পারোনি এখনও, আর আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। বাবা খুব স্বার্থপরের মতো কাজ করেছে রোদ,
নিজের ছেলের খুশি ঝোলা ভরতে গিয়ে তোমার ঝুলিটা ফাঁকা করে দিয়েছে একদম। কিন্তু আফসোস, না পারলাম আমি হ্যাপি হতে, না পারলে তুমি। কিন্তু আপাতত একজন তো ভালো থাকা উচিত, তাই না? কথাগুলো উনি খুব শান্ত কণ্ঠে বলেছিলেন, খুব গুছিয়ে। মনে হচ্ছিল হয়তো আগে থেকে ভেবে রাখা কথাগুলো আওড়ে চলছেন। আর আমি নিস্তব্ধ হয়ে শুনছি কি বলতে চান তিনি। উনি একটু থেমে আবার বলতে লাগলেন, তোমার ভালো থাকা উচিত রোদ। ইউ ডিজার্ভ ইট। আমি জানি যা হয়েছে তাতে তোমার লাইফে দাগ পড়েছে, সাথে সাথে তোমার মনেরও। আমি সেই দাগ মেটাতে পারবো না, কিন্তু আর কোনো দাগ যেন না লাগে সেই চেষ্টা করতে পারি। আমি তোমাকে তোমার সবটুকু ফিরিয়ে দিতে চাই রোদ। তোমাকে আমি সম্পূর্ণ মুক্তি দিতে পারবো না, কারণ বাবা সেটা মেনে নেবে না। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কখনোই স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। তোমার স্বাধীনতা কখনো বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, আমাদের সম্পর্ক তাতে বাধা হবে না, কখনো না। বলে উনি ওয়াশরুমে চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে বসে আছি। কত ইজিলি কথাগুলো বলে গেলেন, সবটুকু আমাকে ভেবেই বলেছেন উনি, কিন্তু সেই আমি তো মেনে নিতে পারছি না। যে পরিমাণ জানাইছিল সেই পরিমাণটাকেও যে মেনে নিতে এত কষ্ট কেন হচ্ছে বুঝতে পারছি না। কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। 2 দিন হলো আমাদের বাড়ি থেকে সুব্রতের বাড়ি এসেছি। এই 2 দিনে ওনার সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা হয়নি। আগে তবু ঝগড়ার ছলে কথা হতো, কিন্তু এখন সেই ঝগড়াটাও নেই। খুব ইচ্ছে করে ওনার সাথে গল্প করতে, হাসতে, কিন্তু আবার সেই কিন্তু। এই কিন্তুটাই আমার জীবনে বড্ড বড় বাধা, যাকে আমি অতিক্রম করতে পারছি না। আজ মামু আমাকে আর শুভ্রকে রুমে ডেকে পাঠিয়েছে। জানি না কেন, জানার কোনো ইচ্ছে নেই। আজকাল কৌতূহল জিনিসটা কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হয়, তবু যেতে হবে। মামু জরুরি তরফ বলা কথা। শুভ্রর জন্য অপেক্ষা করছি। সে এখন পড়াশোনার পাশাপাশি মামুর অফিসও সামলাচ্ছেন। অদ্র ভাইয়া দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে, হয়তো কষ্ট তোলার জন্য। নিজেকে এই ব্যস্ততায় আটকে রাখা বড্ড একা লাগে এখন। আপু অদ্র ভাইয়ের সাথে চট্টগ্রাম চলে গেছে। আপু চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। পড়াশোনা শেষ হতে আরও 2 বছর, তাই মামু ডিসিশন নিয়েছে আপুর পড়াশোনা চলাকালীন সময় অদ্র ভাইয়া চট্টগ্রাম কোম্পানি সামলাবে আর আপুর সাথে ওখানে থাকবে। বাড়ির বউকে তো আর এত দূরে রাখা যায় না, এটা মামুর বক্তব্য। রুমের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, হয়তো উনি এসেছে, তাই চটপট ব্যালকনি থেকে রুমে ঢুকলাম। আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন তিনি। আমিও কফি আনতে চলে গেলাম নিচে। নিচে নামতে আরিফ চাচা জানালেন মামু রুমে যেতে বলেছে। আমিও মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে কফি হাতে উপরে চলে এলাম। সাধারণ বাড়ির কাজের লোকেদের নাম হয় রহিম, করিম, যদু, কদু, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এই বাড়ির প্রায় সব কাজের লোকেদের নামগুলো সুন্দর, যেমন আরিফ, মাধবী, রাহেলা। মামু হয়তো নাম যাচাই করে সবাইকে কাজে নিয়েছে, নিতেও পারে, হোনস। একদিন জিজ্ঞেস করে দেখতে হবে। এইসব ভাবতে ভাবতে রুমে পা রাখলাম। উনি এতক্ষণে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেলেন। আমি ওনার সামনে কফি কাপটা এগিয়ে দিয়ে বললাম, মামু ডেকেছে। অনু ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে কফি হাতে নিলেন। আমি আবার বললাম, মামু আমাকে আর আপনাকে ওনার রুমে যেতে বলেছে। কেন? অবাক হয়ে আমি কি করে বলবো, গেলেই না বুঝতে পারবো। ও আচ্ছা, চলো এখন যেতে হবে। আচ্ছা শুনুন, কিছু বলবা? আচ্ছা, আপনার কি বাড়ির কাজের লোকেদের নাম দেখে অ্যাপয়েন্ট করেন কৌতূহল দৃষ্টিতে? কেন? আর এমন অদ্ভুত কথা মনে হওয়ার কারণ? ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে, অদ্ভুত কেমনে হলো? কাজের লোকদের নাম সাধারণত হয় রহিম, করিম, কমলা, জমেলা, কধু, মধু,
যদিও, কিন্তু আপনাদের বাড়ির কাজের লোকের না যথেষ্ট স্মার্ট, লাইক আরিফ, মাধবী। হাত উল্টে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে উনি আমার কথা নাকি বলার ভঙ্গি দেখে জানি না, তবে 2 সেকেন্ড আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হু হু করে হেসে উঠল। আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। কতদিন পর তিনি মন খুলে হাসছেন। ড্রেসিং টেবিলে গ্লাসে দেখলাম দরজার পাশে মামনি এসে দাঁড়িয়েছে। পাশে কাজের লোকগুলো আর মামু আর মামনির চোখের জল যেন বহু প্রত্যাশিত কিছু পেয়ে গেছে, আর কাজের লোকদের চোখে বিস্ময়। আমার দিকে কৃতজ্ঞতা মাথা চাউনি দিয়ে দরজার পাশ থেকে সরে গেলেন মামনি। ধীরে ধীরে সরে গেল সবাই। শুভ্র এখনও হাসছে, হাসতে হাসতে পেট খিল ধরে যাচ্ছে। এমন অবস্থায় মানুষটা এত হাসতে পারে, তবু হাসিটাকে যে কিভাবে চেপে রাখে সেটাই বুঝতে পারছি না। 4-5 মাস পর আজ প্রথম আমি ওনাকে মন খুলে হাসতে দেখছি। হঠাৎই উনি হাসি থামিয়ে দিলেন। হয়তো নিজের পরিবর্তনটা বুঝতে পেরে নিজেই অবাক হচ্ছেন। আমার দিকে এক নজর তাকিয়ে আবার গম্ভীর মুখে বলে উঠলেন, চলো। আমিও বাধ্য মেয়ের মতো ওনার পিছনে পিছনে মামুর রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আজ খুব করে মনে হচ্ছে, খুব কি ক্ষতি হয় যদি উনি নীলিমা আপুকে ভুলে আমায় হাসতে শেখেন। বন্ধুদের আড্ডায় আবারও মধ্যমণি হয়ে ওঠেন, আবার একটু ভালোবেসে আলগে রাখতে শিখেন। কিন্তু প্রকৃতি সব কিছুতেই এত সহজ করে দেয়নি। একটা জীবনের সাথে খুব গোপনভাবে জড়িয়ে গিয়েছে আরও কয়েকটা জীবন। নীলিমা আপুর সাথে জড়িয়েছিলাম আমরা, তাই তো তার চলে যাওয়াতে কেউ রেহাই পায়নি। না আমি, না শুভ্র, না আপুর বাবা মা, সবাই তার অগোছালো জীবনটাকে ক্লান্ত শুধু একটা নীলিমার অপেক্ষায়। মামু বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছিলেন। আমরা রুমে ঢুকতেই উঠে বসে আমাদেরকে বসতে বললেন। বাবা ডেকেছিলে? কোনো সমস্যা? উদ্বিগ্ন হয়ে। তোদের কোনো সমস্যা ছাড়া ডাকতে পারি না বুঝি? হালকা হেসে। না তেমনটা না, আসলে থাক ওসব কথা। তোদের ডাকার প্রধান কারণ হলো রোদ মা। আমি অবাক হয়ে মামুর দিকে তাকালাম। শুভ্র হয়তো অবাক হয়েছে। সে আমার দিকে এক নজর তাকিয়ে মামুর চোখে চোখ রেখে বললেন, রোদ মানে? রোদ মা, তোর সাথে অনেক অন্যায় আমি করেছি। তোর স্বপ্নগুলো আমার জন্য ঝাপসা হয়ে গেছে, কিন্তু না, তুই তোর স্বপ্ন পূরণ করবি। কালই একটা অ্যাডমিশন কোচিংয়ে ওকে অ্যাডমিট করিয়ে দিবি শুভ্র। ভালো করে পড়াশোনা করো। আমার বৌমাকে আমি উচ্চশিক্ষিত হিসেবে দেখতে চাই। আমার মাথায় হাত রেখে। না মামু, তার কোনো প্রয়োজন নেই। আমি বাসায় পড়ে অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে নেব। কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই একদম। কথা না, আমি যা বলছি, যেভাবে বলছি তাই হবে। তুমি ভর্তি হবে মানে হবে। শুভ্র, তোমার কোনো সমস্যা আছে? না বাবা, আমি এক্ষুনি খোঁজ নিয়ে দেখছি কোনো কোচিংটা বেটার, বলে বেরিয়ে গেলেন। ওনার চোখে মুখে খুশি একটা ঝিলিক ছিল। হয়তো উনি এমন কিছু চাইছিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসতে নিলে মামু আমার হাত চেপে ধরলেন। আমি তাকাতেই ছলছল চোখে পাশে বসতে ইশারা করলেন। আমি অবাক হলাম। মামুর এই ছলছল চোখের রহস্য খুঁজে পাচ্ছিলাম না। মামু আগে থেকে শক্ত করে আমার হাতটা চেপে ধরে বলে উঠল, মারে, বড্ড অন্যায় করে ফেলেছি তোর সাথে, পারলে ক্ষমা করিস। কিন্তু জানিস, এই অন্যায়ের জন্য আমার আফসোস হচ্ছে না। সন্তানের জন্য স্বার্থপর হওয়া তো অন্যায় নয়, তাই না? আমি জানি শুভ্র নীলিমাকে ভালোবাসে, ভালোবাসা অন্যায় না, কিন্তু ভালোবাসার জন্য তিলে তিলে শেষ হয়ে যাওয়াটা তো কোনো সমাধান নয়। নিজের ছেলেকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পাচ্ছিলাম না। এভাবে থাকলে ও মরে যেত, মারে যেত। আমি শুধু আমার ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করছি, ব্যাস। আমি মামুর দিকে তাকিয়ে আছি তীক্ষ্ণ চোখে। তার চোখে ছেলেকে হারানোর ভয়, অশ্রুজল মাখানো আর্তনা। হাতে উল্টো পিঠ দিয়ে চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো উনি, তুই নিশ্চয়ই ভাবছিস ছেলেকে বাঁচাতে যদি বিয়েটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, তাহলে তুই কেন, তোর মতো বাচ্চাকেই কেন বেছে নিলাম? কেন অ্যাডাল্ট মেয়েদের কেন নয়?
আমি মাথা ঝাঁকালাম। উনি মুচকি হেসে বলে উঠলেন, এর পিছনে দুটি কারণ আছে। প্রথমত, আমি তোর চোখে শুভ্রর জন্য একটা গভীর মায়া দেখেছিলাম, যা শুধু শুভ্র মায়ের চোখে ফুটে ওঠে বারবার। আমার মনে হয়েছিল এই মায়া শুভ্রকে বাঁচার একটা স্কোপ তৈরি করে দিবে, তাই তোকে বিয়েটা করতে বাধ্য করেছিলাম। আর দ্বিতীয় কারণ, কৌতূহলী চোখে। দ্বিতীয় কারণটি হলো, তুই দেখতে তোর মায়ের মতো আর তোর আচার ব্যবহার তারই মতো। এর সাথে বিয়ের কি সম্পর্ক? ভুরু কুঁচকে অবাক হয়ে মামু এবার হু হু করে হেসে উঠলেন। আমি এবার আরও অবাক হলাম। কি ব্যাপার, উনি হাসছেন কেন? দেখেছিস, এই যে ভুরু কুঁচকে তাকালে তোর মাও ঠিক এভাবে তাকায়। তোর মা আমাকে বাঁচার আশা দিয়েছিল, আর তুই দিবি আমার ছেলেকে। কি পারবি না? মানে? মা বাঁচার আশা দিয়েছিল মানে? আমি তো কিছু বুঝতে পারছি না, কনফিউজড হয়ে। এত বুঝতে হবে না, তোকে অন্যদিন না হয় সব খুলে বলবো। না না প্লিজ, আজই বলো না, নইলে আমার রাতে ঘুমই হবে না। আমার ঠোঁট উল্টিয়ে তুই বায়না করিস তোর মায়ের মতো। আমার ছেলেটাকে তোর মায়ের মতো সামলে নিস মা। এবার যা, এক কাপ চা নিয়ে আয় তো। বুঝতে পারলাম মামু কথা ঘুরাতে চাচ্ছে, তাই আমিও আর জোর করলাম না। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ফিরে শুভ্রকে দেখতে পেলাম। দরজা দাঁড়িয়ে আছে। ওনার চোখ মুখ দেখে বুঝতে পারলাম না যে উনি কি আমার আর মামুর কথা শুনেছেন নাকি শোনেননি। উনি আমার দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। আমাকে পাশ কাটিয়ে মামুর পাশে গিয়ে দাঁড়ালেন। আমিও চা আনতে নিচে চলে গেলাম। মামুর কথা শুনে বুঝতে পারছি উনি আমাকে কোচিংয়ে ভর্তি করিয়ে ছাড়বেন, কিন্তু টাকা? আমি এত টাকা কোথায় পাবো? ভর্তির ফি, বই খাতা বাবদ 15-20 হাজার টাকা তো অ্যাটলিস্ট লাগবে। মামু বা শুভ্র ভাই টাকা আমি কোচিংয়ে ভর্তি হব না। শুভ্রর মুখে শোনা লোভী পদবিটা এখনও আমার কানে বাজে। না, নিজের আত্মসম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। একটা মানুষ আর কিছু থাকুক আর না থাকুক, সেলফ রেসপেক্ট থাকা উচিত, যে আমার রক্তের কণায় কণায় মিশে আছে। টাকা আমার জোগাড় করতেই হবে, কিন্তু কিভাবে? বাবাকে বলা যাবে না, তাহলে বাবা মামুকে ভুল বুঝবে। এসএসসি পাশ করার সার্টিফিকেট হাতে পাইনি তো। চাকরি করাটা নেহাত কল্পনা। এসব শুধু গল্প নাটকে হয়, রিয়েল লাইফে নয়। কিন্তু কিছু তো করতে হবে। এসব ভাবতে ভাবতে মামুর রুমে গিয়ে মামুর হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালাম। শুভ্র হয়তো রুমে আছে, ওনার থেকে টাকা অ্যামাউন্টটা জেনে নিতে হবে। তাড়াহুড়ো করে রুমে ঢুকে আমি উনি এর মধ্যে শাওয়ার নিয়েছেন। হাউ ফাস্ট? হবে না কেন? দেখতে হবে না? কারবার ইচ্ছে করছে কাজলের টিপ দিয়ে দেই ওনাকে। এত কিউট কে হতে বলেছে? ভেজা চুল থেকে টুপটুপ পানি ঝরছে। বুকের লেপ্টে থাকা লোমগুলো কি আকর্ষণীয়। ইচ্ছে করছে ওনার বুকে জমে থাকা ফোঁটা ফোঁটা পানি ছুঁয়ে দিই আলতো হাতে। হঠাৎ এই দুষ্টুমি বুদ্ধি খেলে গেল মাথায়। চট করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। উনি আমাকে দেখে যেন অস্বস্তিতে পড়ে গেলেন। তাড়াহুড়ো করে আলমারির দিকে এগিয়ে গেলেন। হয়তো ড্রেস বের করবেন। ঢং দেখলে মেজাজ বিগড়ে যায়। নেকামো। আগে তো খালি গায়ে হুটহাট সামনে চলে আসতো আর আমি লজ্জায় লাল হয়ে যেতাম, আর এখন বিয়ে হয়ে গেছে, সাথে সাথে সাহেবও দেখি লজ্জার কারখানা নিয়ে বসে গেছে। উনি তাড়াহুড়ো করে বিছানার পাশে গিয়ে আলমারির দিকে এগিয়ে যাচ্ছেন, অমনি ওনার পায়ের সাথে পা লাগিয়ে দিলাম। তারপর যা হওয়ার তাই হলো। আমার নিয়ে বিছানায় গিয়ে বললেন, কই, ভেবেছিলাম স্টার জলসা হিরো হিরোইনের মতো 5-10 মিনিট দুজন দুজনের দিকে তাকিয়ে হারাইয়া যাব, কিন্তু তা আর হইল কই? ওই যে আমার বর বলে কথা, ব্যাটা এত আনরোমান্টিক। আমার মনে হলো পড়ার আগে উনি উঠে গেলেন, আর আমি উঠে বসতে বসতেই উনি টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। যাওয়ার সময় ছোট্ট করে বললেন, সরি, এটা ইন্টেনশনালি ছিল না। মেজাজটা আমার চরম খারাপ হচ্ছে। ব্যাটা খচ্চর একটা। জীবনে রোমান্টিক মুভি দেখিসনি? ইচ্ছে তো
করছে তোর সবগুলো চুল টেনে টেনে ছিঁড়ে ফেলি। ফাজিল পোলা, কত আশা করেছিলাম কত সুন্দর রোমান্টিক সিন ক্রিয়েট হবে, আর এই ব্যাটা সব নষ্ট করে দিল। শালা আবার তোর ঘাড়ে নীলিমা ভূত এসে চাপবে, দেখে নিস।